সো আমরা রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল দিয়ে শুরু করি, ঠিক আছে? দেখো তোমাদের বইয়ে রাদারফোর্ড মডেলে কি বলা হয়েছে, বোর মডেলে কি বলা হয়েছে, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, বোর মডেলের সীমাবদ্ধতা, এই সব কিছু দেওয়া আছে। এখন এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তোমাদেরকে এরকম দুইটা ছবি দিয়ে দিবে, এরকম দুইটা ছবি দিয়ে বলবে এই দুইটা মডেলের মধ্যে এই যে এখানে দেখো যেরকম দেখতে পাচ্ছ একটা ছবি, এই যে আরেকটা ছবি, এই দুইটা মডেলের ছবি দিয়ে দিবে। এরপর তোমাকে বলবে এই দুইটা মডেলের মধ্যে এই যে কোনটা অধিক গ্রহণযোগ্য যথাযথ যুক্তিসহ ব্যাখ্যা করো। এখন এই যে এইটা যেটা আছে যেখানে কোনো কক্ষপথ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, ঠিক আছে? এটা কি মডেল? এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। ওকে। আর যেটাই হচ্ছে গিয়ে এই যে কক্ষপথ দেখা যাচ্ছে, বোর পরমাণু মডেলে অবশ্যই কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে বোর মডেল। এখন তোমার কাজ হচ্ছে যে কোনটা অধিক গ্রহণযোগ্য সেটা হচ্ছে বলা। এখন এটার জন্য তোমার যেটা করতে হবে, যেভাবে অ্যান্সারটা লিখবা সেটা বলে দিই। তোমরা জানো যে কোনটা গ্রহণযোগ্য, অবশ্যই বোর মডেল অধিক গ্রহণযোগ্য, কারণ রাদারফোর্ড মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল, সেটা ওভারকাম করার জন্য বোর মডেলটা আনা হয়েছে, তাই না? তাহলে তোমরা যেটা লিখবা রাদারফোর্ড মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল যেটা বোর মডেলে ওভারকাম করা হয়েছে সেভাবে লিখবা। যেমন রাদারফোর্ড মডেলে কোনো কক্ষপথের ধারণা দেওয়া হয় নাই, বোর মডেলে কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে, এটা লিখবা। তারপর হচ্ছে গিয়ে রাদারফোর্ড মডেলে বর্ণালী ধারণা দেওয়া হয় নাই, বোর মডেলে বর্ণালী ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, তার আগে যে পয়েন্টটা লিখবা সেটা হচ্ছে রাদারফোর্ড মডেলে ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী পরমাণু একটা অস্থায়ী অবস্থা প্রাপ্ত হয়। ওই যে যে কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ক্রমাগত বিকিরণ করতে থাকে, এইরকম কথাবার্তা লেখা আছে না? সো এটা বলা হয়েছে যে এরকম যদি হয় তাহলে পরমাণু একটা অস্থায়ী অবস্থা প্রাপ্ত হয়। বোর মডেলে এসে বলা হয়েছে যে না ভাই, এরকম কিছু হয় না। পরমাণু নিউক্লিয়াসের চারপাশে কতগুলো কক্ষপথ আছে, সেই কক্ষপথে অবস্থান নিয়ে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, আর যখন ইলেকট্রনগুলো ওই কক্ষপথে অবস্থান নিয়ে ঘুরে তখন ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ বা শোষণ করে না, ঠিক আছে? তারপর যখন শক্তি শোষণ আর বিকিরণ করে তখন সেটা বর্ণালী হিসাবে দেখা যায়। সেই আইডিয়াও আমাদের কোথায় দেওয়া হয়েছে? বোর মডেলে দেওয়া হয়েছে। সো এইরকম রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা আর বোর মডেলের সেই সাফল্য, যেটা রাদারফোর্ড মডেলের সমস্যাগুলো ওভারকাম করছে, সেগুলো নিয়ে বেসিক্যালি এই পয়েন্টে কথা বলবা। ডান? বুঝতে পারছি? ভেরি গুড। সো এই যে দেখো এইটা অনেকবার আসে, দেয়ার ইজ আ চান্স এটা চলে আসে পরীক্ষায়। বলে দিতে পারি যে এইটা, আর কিছু না বলতে পারলেও এটা বলে দিতে পারি যে এটা কোনো না কোনো বোর্ডে চলে আসছে, ঠিক আছে? এই যে তারপরে এই যে আবার এ আর বি এর মধ্যে কোনটা অধিক উপযোগী ব্যাখ্যা করো। তারপর হচ্ছে এ আর বি, এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো। সেম কথা, সেম একই কথাবার্তা লিখবা। ওকে, সো ডান। এরপর আরেকটা যেটা প্রত্যেক বছর আসে, আসতেই থাকে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ নিয়ে তোমাদেরকে কথা বলতে বলে না, কৌণিক ভরবেগ বের করতে বলে, ঠিক আছে? এখন কৌণিক ভরবেগ কোনটা? কৌণিক ভরবেগ আমরা কিভাবে লিখি? এমভিআর। এমভিআর হচ্ছে কৌণিক ভরবেগ। এখন এটা দিয়ে তো আমরা এম জানি না, ভি জানি না, আর জানি না, এগুলো কলেজে গিয়ে জানবা, তখন আলাদা কথা, বাট এখন তো জানি না। এম জানি খালি, ইলেকট্রনের ভর জানি, বাকি কিছু তো জানি না, বেগ জানি না, কক্ষপথে ব্যাসার্ধ, এগুলো কিছুই জানি না। বাট এটার জন্য আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা কি? NH/2 পাই, রাইট? সো এখন দেখো এখানে সবগুলা হচ্ছে কনস্ট্যান্ট, এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34, এটা হচ্ছে ওর ভ্যালু। তারপর হচ্ছে পাইয়ের ভ্যালু তো জানো 3.1416, এটা হচ্ছে পাইয়ের ভ্যালু। টু এর ভ্যালু তো টুই, এর এখানে তো আর বলার কিছু নাই। এখন কথা হচ্ছে যে ভাই, এখানে যে এই যে এনটা আছে, এই এনটা কি? এন হচ্ছে তোমার যেই শক্তি স্তরে ইলেকট্রনটা আছে সেই শক্তি স্তর, কত নাম্বার শক্তি স্তর সেটা। তাহলে যেমন হচ্ছে এখানে বলা হয়েছে যে একে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার জন্য, তাহলে এক এক নাম্বার চিত্র এক, এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে বাজে দেখা যাচ্ছে, বাট দেখা যাচ্ছে এন, ঠিক আছে? এখন আমরা জানি শক্তি স্তরকে লিখি আমরা কে, এল, এম, এন, এভাবে। কে থেকে শুরু হয়, কে মানে হচ্ছে এক, এল মানে হচ্ছে, কে মানে এক, এল মানে দুই, এম মানে হচ্ছে তিন, আর এন মানে হচ্ছে চার। তার মানে 4 নাম্বার শক্তি স্তরে আমার কি বের করতে বলছে? কৌণিক ভরবেগ বের করতে বলছে। তাহলে এন এর ভ্যালু কত বসায় দিবা? এন এর ভ্যালু 4 বসায় দিবা, বাস শেষ হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ভ্যালুগুলো বসাইছে, এন এর ভ্যালু 4 বসাইছে 6.626, এটা হচ্ছে ওই যে এইচ এর ভ্যালু বসাইছে, নিচে হচ্ছে গিয়ে পায়ের ভ্যালু বসাইছে, সব কিছু বসায় টসায় তুমি যেটা পাইছো সেটা হচ্ছে 4.218 ইন্টু 10⁻34, বুঝছো? জুল সেকেন্ড। গট ইট? এককটা মাথায় রাখো, জুল সেকেন্ড। এটা বেসিক্যালি প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট, সেই এককটাই আসতেছে, কারণ বাকি কারো কোনো একক নাই। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। এবার আসো, একই প্রশ্ন আসতেই থাকে। তোমার জাস্ট এখানে যেটা কাজ সেটা হচ্ছে এন কোনটা সেটা বের করা। তারপর ক্যালকুলেটরটা বসায় দিয়ে ম্যাথ করে ফেলা যায়। যে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। বি মডেল কি? সর্বশেষ শক্তি স্তর 2 নাম্বার শক্তি স্তর। সো এখানে এন এর ভ্যালু 2 দেয়াই আছে। সো বসায় টসায় ম্যাথ করে ফেলবা। বুঝছো? তারপর হচ্ছে গিয়ে এ চিত্রে সর্বশেষ শক্তি স্তর। এটা তো নিউক্লিয়াস, তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর। সো এন এর ভ্যালু 1 বসায় আমি করতাম। এখানে তো ছবি বুঝাও যাচ্ছে না। সো এন এর ভ্যালু একই হবে। বুঝতে পারছো? সো এইভাবে করে হচ্ছে গিয়ে তোমরা ইজিলি এটা সলভ করে ফেলতে পারবা। ওকে। আর এখানে এইচ এর যে একক সেটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এইটাই হচ্ছে বেসিক্যালি জুল সেকেন্ড। এইটা যা জুল সেকেন্ডও তাই।
ওকে, সো তুমি এটা লেখো, জুল সেকেন্ড লেখো, কিছু আসে যায় না। মাথায় ঢুকছে? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? আশা করি কনফিউশন নাই। সো আগাই। সো আমরা হচ্ছে গিয়ে যেই ২টা কোয়েশ্চেন বারবার পরীক্ষায় আসে, আসতেই থাকে, সেগুলো আমরা শিখে ফেলছি। দেয়ার ইজ এ চান্স, আবার বলতেছি, এই ২টা একসাথে সেট হিসাবে আসে, বুঝছো? কোনো একটা বোর্ডে হয়তো চলে আসবে। এই যে দেখো, একটা হচ্ছে বলে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো, আরেকটা হচ্ছে গিয়ে বলে এই ২টার মধ্যে কোনটায় হচ্ছে গিয়ে তুমি মডেলটা অধিক উপযোগী। ইজি, রাইট? এক্স্যাক্টলি, সহজ। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে শক্তি স্তরে ইলেকট্রন নিয়ে। ওকে, শক্তি স্তরে ইলেকট্রন আমরা জানি, বোর পরমাণু মডেলে আমরা জানি শক্তি স্তর আছে, আছে। এখন প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n², তাই না? এখন এখানে বলা হয়েছে উদ্দীপকের যে ডি মৌলটা আছে তার ইলেকট্রন বিন্যাস 2n² ফলো করে না। এখন কেন করে না? এখন দেখো, ডি যে মৌলটা, ডি মৌলটা কি? এটা 19, এটা পারমাণবিক সংখ্যা 19। তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে পটাশিয়াম। এটা কি? পটাশিয়াম। এখন আমি যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাই, বাচ্চারা দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2, তারপর কি 2s2, 2p6, তারপর কি 3s2, 3p6, 4s1, রাইট? ইলেকট্রন বিন্যাস করলে এরকম দেখতেছি। তো আমরা যেটা দেখতেছি বেসিক্যালি সেটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? 2টা, আর হচ্ছে গিয়ে 6টা, মোট কয়টা? 8টা। এখন 3 নাম্বার শক্তি স্তরে 2n² ফর্মুলা অনুযায়ী কয়টা ইলেকট্রন ধরে? 2 × 3²। তাহলে হচ্ছে কয়টা ইলেকট্রন ধরার কথা? 18টা ইলেকট্রনের জায়গা হওয়ার কথা। কিন্তু 3 নাম্বার শক্তি স্তর 18টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার আগেই এই যে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েই ইলেকট্রন 4 নাম্বার শক্তি স্তরে চলে গেছে, রাইট? সো এখানে কি 2n² মানা হয়েছে? না, 2n² মানা হয় নাই। সো এটাই তোমার ব্যাখ্যা করে দিতে হবে কেন 3 নাম্বার শক্তি স্তর পরিপূর্ণ না করে 4 নাম্বার শক্তি স্তরে চলে গেল। বলবা যে আউফবাউ নীতি অনুযায়ী আমার হচ্ছে গিয়ে উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে প্রবেশ করে, উচ্চ শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে পরে প্রবেশ করে। এখন 3 নাম্বার শক্তি স্তরে যদি প্রবেশ করতেই হইতো বাকি ইলেকট্রনে, তাহলে ওর প্রবেশ করতে হইতো হচ্ছে 3D-তে। এখন 3D আর 4s এর মধ্যে কার শক্তি বেশি সেটা নিয়ে কথাবার্তা বলে দিবা, যে 3D আর 4s এর মধ্যে 3D এর শক্তি বেশি, দ্যাটস ওয়াই ইলেকট্রন 3D-তে প্রবেশ করে না, আগে 4s-এ প্রবেশ করে। অ্যান্ড সেই কারণে 2n² এটা না মেনেই হচ্ছে গিয়ে ইলেকট্রন কি করে গেছে? ইলেকট্রন হচ্ছে গিয়ে 4 নাম্বার শক্তি স্তরে চলে গেছে। ইলেকট্রনকে মাফ করে দাও, এটা লেখার দরকার নাই, বাট কাহিনী তো বুঝছো। সো এই হচ্ছে গিয়ে ঘটনা, যে শক্তি স্তরে ইলেকট্রনের আইডিয়া নিয়ে আমরা পেয়ে গেছি যে এই প্রশ্নটা আসতে পারে যে কোনটা হচ্ছে 2n² মানে না, সেটা দেখে আবার প্যারা খেয়ে যাও না। ঠিক আছে? ওকে, এর পরেরটা হচ্ছে কি বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করো, এই সংকেত লেখো। যারা অ্যান্সার করতেছো নিজেরা সলভ করে অ্যান্সার মিলায় নাও ফ্রেন্ডদের সাথে। আর কোন বোর্ডে আসে সেটাও দেওয়া আছে, নিজেরা গাইড থেকে বের করে নিও। আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি কীভাবে অ্যান্সার করতে হয়। এরপর বলা হয়েছে আর মৌলটা শনাক্ত করতে হবে অ্যান্ড এটা সংকেত লিখতে হবে। এখন আর মৌল শনাক্ত করবো কীভাবে? মাথায় রেখো, যখনই তোমাকে এরকম মৌল শনাক্ত করতে দিবে, তোমার যেই কাজ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওর পারমাণবিক সংখ্যা বের করা, ওর প্রোটন সংখ্যা বের করা। ও প্রোটন সংখ্যাই হচ্ছে যে কোনো একটা মৌলের আইডেন্টিটি, ঠিক আছে? সো তুমি যদি প্রোটন সংখ্যা বের করে ফেলতে পারো, তাহলে তুমি ইজিলি যে কোনো মৌল, কোন মৌল, কী মৌল, ঘটনা কী বের করে ফেলতে পারবা। তাহলে এখানে দেখো, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাকে আর মৌলটা শনাক্ত করতে বলছে। এখন আর মৌলের প্রোটন সংখ্যা দেওয়া নেই, দেখছো? প্রোটন সংখ্যায় তোমার বের করতে হবে। তাহলে এখন দেখো, আর মৌলটা নিউক্লিয়াসের ভর দেয়া আছে। এখন নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। এখন আমরা জানি, ধরি, এখন তুমি যেটা করবা, ধরি প্রোটনের ভর, প্রোটনের সংখ্যা, ভর তো মুখস্থ, প্রোটনের সংখ্যা ধরে নিবা হচ্ছে এক্স, ধরে নেওয়া হয়েছে, ধরে নিছো এক্স। তাহলে এখন তুমি জানো যে নিউক্লিয়াসের ভর কত হবে? নিউক্লিয়াসের ভর হচ্ছে গিয়ে যতগুলো প্রোটন আছে ইন্টু প্রোটনের ভর। তাহলে কতগুলো প্রোটন আছে? এক্স সংখ্যক প্রোটন আছে ইন্টু প্রোটনের ভর। 1.673 × 10⁻24 প্লাস নিউট্রনের ভর, নিউট্রন আছে কয়টা? 16টা, 16 × 1.675 × 10⁻24, এই ভ্যালুটা বসাবা, ঠিক আছে? এখন নিউক্লিয়াসের ভর কিন্তু তোমাকে দেয়া আছে, সেটা কত? 5.1895 ইন্টু 10⁻23 গ্রাম, এটা দেয়া আছে, ইকুয়ালস টু এই যে এই ভ্যালুটা বসায় দিবা। সেটা কি? ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু 1.673। আমি ভাই এত কষ্ট করতে পারবো না, সরি বন্ধুরা, আমি এত কষ্ট করতে পারবো না। আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি কপি করব, এত লিখতে পারবো না, এত লিখতে আমার কষ্ট হয়, আমি হয়ে গেছে বুড়া, দেখছো? আরেকটা কি জানি কপি হয়ে গেছে, হ্যাঁ, যাই হোক। সো এখানে হচ্ছে কি আমরা পেয়ে গেছি, ঠিক আছে?
আমরা হচ্ছে গিয়ে ঘটনাপাতি পেয়ে গেছি, এখন আমরা জানি কী করতে হবে। আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সের ভ্যালু বের করতে হবে। এখন এই এক্সের ভ্যালু যদি বের করতে না পারো তাহলে কোন ক্লাসে গিয়ে ভর্তি হও, 6-7 গিয়ে ভর্তি হও, কারণ এইটা বের করা কোনো ব্যাপারই না, এটা একদম সস্তা ম্যাথ হয়ে গেছে এখন। ঠিক আছে, সো যেই মোমেন্টে তুমি এক্সের ভ্যালু বের করে ফেলতে পারবা সেই মোমেন্টে তুমি প্রোটনের সংখ্যা বের করে ফেলতে পারবা, এক্সই তো প্রোটনের সংখ্যা, সো তুমি মৌলের পরিচয় পেয়ে গেছো, ডান, শেষ। এরপর হচ্ছে এখানে কি বলা হয়েছে, আমি ভাবছিলাম 2 পেজ লাগবে, লাগে না, কি ছোট ছোট ম্যাথ। আচ্ছা, সো তুমি যদি ঘটা সলভ করো, আচ্ছা এখানে সলভ দেওয়া আছে, এক্সের ভ্যালু পাবা হচ্ছে 15, দ্যাটস ইট, বুঝছি, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, এটা যশোর বোর্ডে আসছে 2023-এ, বলা হয়েছে একটা পরমাণুর ভর দেওয়া আছে, আর ওর যে পরমাণু সেখানে হচ্ছে 34টা নিউট্রন আছে। এখন বলা হয়েছে মৌলটা নির্ণয় করো। এগেইন তোমার ওই সেম কাজ, ধরে নিবা প্রোটন, প্রোটন কি, প্রোটন হচ্ছে এক্স, প্রোটন সংখ্যা এক্স ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এটা এভাবে লিখবো না, আমি লিখবো হচ্ছে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু এক্স। এখানে কিন্তু নিউক্লিয়াসের ভর দেওয়া নাই, আগেরবার নিউক্লিয়াসের ভর দেওয়া ছিল, দ্যাটস আমার প্রোটন আর নিউট্রনের কাজ হয়ে গেছে, বাট এখানে কিন্তু আমার পরমাণু ভর দেওয়া আছে। সো পরমাণু ভর যখন দেওয়া আছে ইলেকট্রনের সংখ্যাও লাগবে। সো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা কত, এক্স, তাহলে এক্স ইন্টু কত, এক্স ইন্টু প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻⁻24 প্লাস এক্স ইন্টু 9.11, ইলেকট্রনেরটা লিখতেছি হ্যাঁ, ইন্টু 10⁻28 প্লাস নিউট্রন কয়টা আছে, 34টা, 34 ইন্টু 1.675 ইন্টু 10⁻24 ইকুয়ালস টু পরমাণুর ভর যেটা দেওয়া আছে সেটা বসায় দিবা, 10.541 ইন্টু 10⁻23। এই সব কিছুর পর আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এগুলো করার পর এক্সের ভ্যালু বের করে ফেলবা, পেয়ে গেছো কি মৌল আছে এটা। বুঝতে পারছি, খুবই সহজ, খুবই সহজ, শেষ, আমরা পেরে গেছি। আচ্ছা পেরে গেছি, এখানে এই যে মৌলের এক্সের ভ্যালু আসছে হচ্ছে 29, সো এক্সের ভ্যালু 29 মানে পরমাণু না, প্রোটন সংখ্যা হচ্ছে 29, প্রোটন সংখ্যা 29 মানে হচ্ছে এটা একটা কি মৌল, এটা হচ্ছে মৌলটার নাম কি, কপার, ডান, বুঝতে পারছি, ডান, পারছি। এবার আসো আমরা আউফবাউ নীতি নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। এখন আউফবাউ নীতিতে আমরা জানি যে ইলেকট্রন কিভাবে কোথায় প্রবেশ করে, প্রথমে নিম্ন শক্তির উপশক্তি স্তরে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তি উপশক্তি স্তরে প্রবেশ করে, এগুলো আমরা জানি। এখন আমাকে এখানে কি বলা হয়েছে দেখো, আমাকে এখানে বলা হয়েছে যে কোন পদ্ধতিটা সঠিক বলে তুমি মনে করো, ইলেকট্রন বিন্যাস করা হয়েছে, আমাকে বলা হয়েছে যে কোন পদ্ধতিটা সঠিক। এখানে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন 3s পূর্ণ করছে, 3p পূর্ণ করে 3dতে চলে গেছে, আর এখানে দেখতেছি 3s 3p পূর্ণ করে 4sে চলে গেছে, এই পটাশিয়াম নিয়ে পেঁচাপেচি করতেছে এরা, বুঝতে পারছো। তো এখন আমাকে বলতে হবে যে কোনটা সঠিক। এখন ইলেকট্রন 4sে যাওয়া সঠিক হয়েছে না ইলেকট্রন 3dতে যাওয়া সঠিক হয়েছে, কোনটা সঠিক হয়েছে। এখন তোমার যেটা করতে হবে, তোমার এখানে বের করতে হবে কার শক্তি কম, 4s আর 3d এর মধ্যে শক্তি কম কার। এটা বের করার জন্য আমরা একটা প্রসেস ফলো করি, সেটা হচ্ছে n প্লাস এল বের করি, ঠিক আছে। আমরা কিসের ভ্যালু বের করি, যে কোনো উপশক্তি স্তরে n প্লাস এল এর ভ্যালু বের করি। এখন n কি এল কি সেটা বুঝাই দিই, দেখো ধরো তোমার কাছে উপশক্তি স্তর আছে 4s, তারপর হচ্ছে 3d, তারপর হচ্ছে 5p, যা কিছু আছে, 3টা উপশক্তি স্তর নিয়ে বললাম। প্রত্যেকটা উপশক্তি স্তরের সামনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওরা কোন শক্তি স্তরের পার্ট সেটা, রাইট। সো এই যে নাম্বারটা এই নাম্বারটাই হচ্ছে গিয়ে এন এর ভ্যালু, ঠিক আছে। এখানে এন এর ভ্যালু হচ্ছে 4, এখানে এন এর ভ্যালু হচ্ছে 3, এখানে এন এর ভ্যালু হচ্ছে 5। হোয়াট ইট, এই নাম্বারটা, এই যে সামনে যে নাম্বারটা, এটাই হচ্ছে এন এর ভ্যালু পেয়ে গেছি। এখন এল এর ভ্যালু হচ্ছে ভাইয়ারা ফিক্সড, এল এর ভ্যালু ফিক্সড, কোন উপশক্তি স্তর নিচ্ছ সেটার জন্য এল এর ভ্যালু ফিক্সড। যেমন তুমি যদি হচ্ছে এস উপশক্তি স্তর নাও, এস এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। পি যদি উপশক্তি স্তর হয় তাহলে এল এর ভ্যালু 1, তারপর ডি যদি হয় তাহলে এল এর ভ্যালু হয় 2, আর এফ যদি হয় তাহলে এল এর ভ্যালু হয় হচ্ছে 3, ঠিক আছে। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হয়েছে, এগুলো মুখস্থ, এই মুখস্থ, এটা চেঞ্জ হয় না। এই যে এখানে যেটা আছে না, এই যে এটা চেঞ্জ হয় না, এটা মুখস্থ, ঠিক আছে। সো এখন খেয়াল করো, এখন আমার কাছে উপশক্তি স্তর আছে একটা 3D আর একটা হচ্ছে 4s। এখন যার, মাথায় রাখবা, যার n প্লাস এল এর ভ্যালু বেশি তার শক্তি বেশি, ঠিক আছে। এটা মাথায় রেখো। এখন দেখো তোমার কাছে কে কে আছে, তোমার কাছে আছে হচ্ছে একটা হচ্ছে 3D আর একটা আছে হচ্ছে 4s। এখন 3D এর জন্য n প্লাস এল এর ভ্যালু কত হবে, 3D এর জন্য n প্লাস এল বের করতেছি, ইকুয়ালস টু কী হবে, n এর ভ্যালু কত, 3 হবে, আর এল এর ভ্যালু কত হবে, d, যেহেতু d, এই যে d যদি হয় তাহলে এল এর ভ্যালু কত হয় 2, তাহলে 3 প্লাস 2 কত আসে 5, ওকে। আর 4s এর জন্য n প্লাস এল এর ভ্যালু কত হবে 4, প্লাস s এর জন্য এল এর ভ্যালু কত হয় 0, 4 প্লাস 0 কত আসে 4,
বুঝছো? তাহলে এখন তুমি আমাকে বলো 5 আর 4 এর মধ্যে বড় কোনটা? 5 আর 4 এর মধ্যে 5 বড়। তাহলে n+l এর ভ্যালু বেশি কার? 3d এর n+l এর ভ্যালু বেশি। তাহলে 3d এর শক্তি বেশি। তাহলে শক্তি কম কার? 4s এর শক্তি কম। যার শক্তি কম ইলেকট্রন ওখানে আগে প্রবেশ করবে। তাহলে 4s এ প্রবেশ করায় ন্যায্য কাজ হইছে। 4s এ প্রবেশ করাই ঠিক আছে। বুঝতে পারছো? এটাই সহজ। আচ্ছা, এবার এই একই কথা বলছে যে তোমার দৃশ্য ১ এ শক্তির ক্রম বিশ্লেষণ করো। 4a, 4p আর 4d এর মধ্যে শক্তির ক্রম। কি করবা? সবগুলার জন্য n+l বের করবা। n+l। দেখো সবগুলাই 4, 4, 4। সো n এর ভ্যালু কিন্তু সেম। সবগুলাই 4। একটা 4f, একটা হচ্ছে 4p, আর একটা হচ্ছে 4d, রাইট? সবগুলা 4। তাহলে n এর ভ্যালু কিন্তু সবগুলা 4, সবগুলা 4। 4 এর সাথে f এর জন্য কত হয়? f এর জন্য দেখো l এর ভ্যালু হয় হচ্ছে 3, তাইলে হচ্ছে l এর ভ্যালু এখানে হবে হচ্ছে 3। তারপর p এর জন্য l এর ভ্যালু কত হয় দেখে নিও 1, আর d এর জন্য l এর ভ্যালু কত হয় 2। তাহলে এখন দেখো n+l এর ভ্যালু কত হবে? এখানে 7, এখানে হচ্ছে 5, এখানে হবে হচ্ছে 6। তাহলে কার শক্তি সবচেয়ে বেশি? 4f এর শক্তি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে 4d, তারপর হচ্ছে 4p। এটা কিন্তু দেখিয়ে বলে দেওয়া যায়, কিন্তু ওই যে লিখতে হবে পরীক্ষার খাতায়, তাই হচ্ছে এটা। বুঝতে পারছি? ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে গিয়ে আমরা পেরে যাব। ঠিক আছে? এখন আউফবাউ নীতিতে একটা ব্যতিক্রম আছে, আমরা জানি কার কার ক্ষেত্রে ক্রোমিয়াম আর হচ্ছে কপারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। সেটা কেমন? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি সেটা কেমন বলতো? সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4 হওয়ার কথা ছিল। ক্রোমিয়াম যেহেতু 24, রাইট? 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি এরকম হইলে ইলেকট্রন বিন্যাসটা একটু আনস্টেবল হয়ে যায়। সো আমরা যেটা জানি কি হয়, 4s1 হয়। 4s কি হয়? 4s1 হয়, 3d5 হয়। সরি, মানে 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে যায়। এই পদ্ধতিতে লাভ কি, উপকার কি? তাতে করে দেখো 4s উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ আছে, 3d-টাও অর্ধপূর্ণ আছে। যখন কোনো উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকে তখন সেটা স্থিতিশীল হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে এখানে একটা অর্ধপূর্ণ আর দুইটাই অর্ধপূর্ণ হয়ে গেছে, এখানে একটা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়েছে, তাই এখানে একটা ব্যতিক্রম দেখা যায়, রাইট? আরেকটা কোথায় দেখা যায়? আরেকটা দেখা যায় হচ্ছে কপারে। আরেকটা দেখা যায় কোথায়? আরেকটা দেখা যায় হচ্ছে কপারে, 29। কপারেও হচ্ছে আমরা এই ব্যতিক্রমটা জানি, এটাও সেম 1। হ্যাঁ, আমি এত কষ্ট কেন করব? আমি এখন যেটা করব, কপারেও হচ্ছে এরকম হবে, 4s1, তারপর হয় হচ্ছে 3d10 হওয়ার কথা ছিল, আসলে 4s2, 3d9 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। বুঝতে পারছি? কিন্তু আমার তো এখানে কপারও নাই, আমার এখানে ক্রোমিয়ামও নাই। এখানে কি আছে? ওয়াই আর জেড নিয়ে কথা বলতে বলা হয়েছে। তাহলে ওয়াই আর জেড সাধারণ নিয়ম ফলো করে কিনা এটা তোমাকে বলতে বলছে। এখন ওয়াই কে? ওয়াই হচ্ছে গিয়ে তোমার 14 নাম্বার মৌল সিলিকন। এখানে কোনো ব্যতিক্রম থাকারই কথা না, এটা নর্মাল ইলেকট্রন বিন্যাস, এটা ফলো করে। আর 47 হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে জাস্ট কপারের নিচে অবস্থিত। কপারের যদি ব্যতিক্রম হয় সিলভারেও ব্যতিক্রম হবে। বুঝতে পারছো? সিলভার হচ্ছে 47। তো আমি যদি ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখাই, এই যে সিলিকনের ইলেকট্রন বিন্যাস কোনো ব্যতিক্রম নাই, সব কিছু ঠিকঠাক আছে। আর সিলভারেরটাই খেয়াল করো, হওয়ার কথা ছিল এই যে 4d9,5s2, কিন্তু সিলভারের ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে 4d10,5s1। বুঝতে পারছো? মানে 5s থেকে একটা ইলেকট্রন 4d-তে চলে যাবে। গট ইট? মাথায় ঢুকছে? কেন এরকম হবে? কারণ হচ্ছে তাতে করে এটা একটা পরিপূর্ণ হয়, একটা অর্ধপূর্ণ হয়, বেশি স্থিতিশীল হয়। বুঝতে পারছি? এই তো সহজ কথাবার্তা। এরপর আসতেছি হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে। আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড যে ব্যাচটা দেয়া আছে সেটা, এটা বেসিকলি এটা চ্যাপ্টার 6 এর কনসেপ্ট দিয়ে করা আমি প্রেফার করি। ঠিক আছে? তুমি অন্যভাবে প্রেফার করতে পারো, তোমার ইচ্ছা। সো এখানে বলা হয়েছে কোনো একটা মৌলের পারমাণবিক ভর হচ্ছে 35.5। বলছে 10টা পরমাণুর ভর কত। এখন একটা জিনিস খেয়াল করো, আপেক্ষিক পারমাণবিক ভর যেটা দেয়া আছে, এখন আমরা জানি 1 মোল, আমরা জানি 1 মোল সমান হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, রাইট? গ্রাম পারমাণবিক ভর মানে হচ্ছে তোমার 6 পয়েন্ট, অ্যান্ড এটা মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা পরমাণু। 1 মোল, 1 মোল, যেহেতু 1 মোলে এতগুলো পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, এটা আমরা জানি যে চ্যাপ্টার 6 এর কনসেপ্ট আমাদের, এটা আমরা পারি, রাইট? সো তার মানে আমরা এখানে বলতে পারি, এখানে আমরা কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি যে এই যে যার আপেক্ষিক পারমাণবিক ভর 35.5, তাহলে 35.5 গ্রাম সমান সমান 35.5 গ্রামে থাকে তোমার কতগুলো পরমাণু? 6.02 ইন্টু 10⁻23টা পরমাণু থাকে। ঠিক আছে?
বুঝতে পারছি? সো তুমি কিন্তু বুঝে গেছো। কি বুঝে গেছো এখান থেকে বলো তো? যে এতগুলা পরমাণুর ভর 35.5 গ্রাম। তাহলে এখান থেকে তুমি সিম্পলি ঐকিক নিয়মে করে ফেলতে পারবা যে 6.02 ইন্টু 10^23 এতগুলা পরমাণুর ভর এগুলা লিখবা যে এতগুলা 3T পরমাণুর ভর কত? 35.5 গ্রাম। সো একটা পরমাণুর ভর কত? 35.5 35.5 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10^23। সো তোমার কয়টা পরমাণুর ভর চাইছে? 10টা পরমাণুর ভর কত হবে? 35.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10^23। যা আসে তাই অ্যান্সার। বুঝতে পারছো? খুবই সহজ, একদম বেসিক। গট ইট? সো এটা হচ্ছে গিয়ে ইজিলি বের করে ফেলতে পারবা। এরপর এইটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, বাট এই যে তোমার 3টা আইসোটোপ দেয়া আছে, and সেই আইসোটোপগুলোর প্রকৃতিতে প্রাপ্যতা, প্রকৃতিতে শতকরা পরিমাণ দেয়া আছে, হ্যাঁ, যে 99.76%, 0.037%, 0.203%, এরকম হচ্ছে কি দেয়া আছে, এরকম করে তোমার শতকরা পরিমাণ দেয়া আছে। মাথায় ঢুকছে? এখন বাচ্চারা তুমি খেয়াল করো, তোমার যেটা করতে হবে, এরকম শতকরা পরিমাণ যদি দেয়া থাকে আর আইসোটোপগুলো যদি দেয়া থাকে, তখন যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, তখন কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটু একটু এটাকে আমি গুছায় লিখি, হ্যাঁ, তাহলে তোমার পরীক্ষায় সুবিধা হবে। এটা আছে কতটুকু? এটা আছে হচ্ছে 99.76%। ঠিক আছে? তারপর এক্স যেটার মাথায় আছে হচ্ছে 17, সেটা আছে কত? সেটা আছে হচ্ছে 0.037%। ঠিক আছে? আর এক্স যেটার মাথায় আছে হচ্ছে কত? 18, সেটা আছে হচ্ছে গিয়ে তোমার 0.203%। এগুলা দেয়া আছে তোমাকে। এখন খেয়াল করো, এখানে কি দেয়া আছে? ভর সংখ্যা। আর এখানে কি দেয়া আছে? কত অংশ আছে। এখানে কি দেয়া আছে? ভর সংখ্যা। এটা দেয়া আছে শতকরা পরিমাণ। কি ভর সংখ্যা, কত অংশ বা শতকরা পরিমাণ দেয়া আছে। তোমার যেটা করতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য, এই যে যার শতকরা পরিমাণ দেয়া আছে তার ভর সংখ্যার সাথে ওই শতকরা পরিমাণ গুণ করে দিবা। যার শতকরা পরিমাণ দেয়া আছে তার ভর সংখ্যার সাথে শতকরা পরিমাণ গুণ করে দিবা। এটারও সেম, এই দুইটা গুণ করে দিবা। তাহলে কি হয় দেখো তো? 16 ইন্টু 99.76, তাই না? এই যে 16 ইন্টু 99, এই যে দেখো 16 ইন্টু 99.76। এরপর কী করবো? 17 ইন্টু 0.037। এরপর কী করবো? 18 ইন্টু 0.203। তাইলে দেখো, তাইলে হচ্ছে তারপর কি? তারপর হচ্ছে 17-এর সাথে কাকে গুণ করবো? 17 ইন্টু 0.037। ঠিক আছে? তারপর কি করব? তারপর হচ্ছে 18-এর সাথে কাকে গুণ করব? 0.203 একে গুণ করব। বুঝতে পারছি? সো যখন তোমার গুণ করা হয়ে যাবে, এরপর হচ্ছে এই 3টাকে যোগ করে দিবা। এই 3টাকে কি করবা? যোগ করে দিবা। তার মানে এই যে দেখো, তার মানে সহজ। এই যে এটার সাথে এইটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে, এই 3টা যোগ করে দিবা। বুঝছো? অ্যান্ড যে যোগফলটা আসবে সেটাকে, সেই পুরাটাকে তুমি কি করবা? সেই পুরাটাকে 100 দিয়ে ভাগ করে দিবা। বুঝছো? সে পুরাটাকে কি করবা? 100 দিয়ে ভাগ করে দিবা। তাতে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে গিয়ে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর। গট ইট? খুবই সহজ, খুবই সিম্পল, বাট খুবই ইন্টারেস্টিং। এটা যদি পারো তাহলে তুমি পরীক্ষায় এটা কিন্তু এমসিকিউতেও আসে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, একদম সহজ। যে যার ভর সংখ্যা দেয়া আছে তার সাথে তার যে পার্সেন্টেজ দেয়া আছে, শতকরা পরিমাণ গুণ করে দিবা, সবগুলা গুণ করে যোগ করে দিবা, তারপর 100 দিয়ে ভাগ করে দিবা, শেষ। সিম্পল, ইজি অ্যাজ দ্যাট। বুঝতে পারছো? সো এরপর হচ্ছে এই যে দেখো, এখানে হচ্ছে এই যে একই জিনিস করছে, করে টোরে হচ্ছে গিয়ে এর ভ্যালু কত পাইছে? এর ভ্যালু পাইছে হচ্ছে 16.003। এটাই হচ্ছে গিয়ে ওর কি আপেক্ষিক পারমাণবিক ভর। সো এই তো চ্যাপ্টার 3 তোমাদের শেষ হয়ে গেল আমার বিশ্বাস। সো এই তো চ্যাপ্টার 3 এর সব রকম সিকিউ তোমাদেরকে দেখা দেওয়া শেষ। এখন তোমাদের কাজ যেটা, সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করা। কী কী টাইপের সিকিউ আসে বলে দিছি, কীভাবে সলভ করতে হয় সেটাও বলে দিছি। এর বাইরে ইউজুয়ালি সিকিউ আসে না। সো তুমি এই কয়েকটা সিকিউ যদি পারো, তাহলে তুমি চ্যাপ্টার 3 থেকে যে সিকিউটা আসতেছে তুমি 100% অ্যান্সার করতে পারতেছো। তো তোমার একটা সিকিউ কিন্তু কনফার্ম হয়ে গেল। তো এরকম সবগুলো চ্যাপ্টারেই আছে। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 11-এ তো জৈব যৌগের পোস্টমর্টেমই আছে। চ্যাপ্টার 7 সেটার জন্য এরকম ভিডিও আছে। সবগুলো 30 মিনিটের ভিডিও। এই 30 মিনিটের ভিডিও যদি তুমি দেখে ফেলো, তাহলে কিন্তু তুমি সিকিউতে অ্যাটলিস্ট বুঝে যাবে কী টাইপের সিকিউ আসে, সেই মতো প্র্যাকটিস করতে পারবে। তাতে করে সিকিউতে তোমাকে আটকানো একদম কঠিন হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।